আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা প্রস্তুতি অর্থাৎ তোমার মনস্থির করে ফেলেছো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেভাবে হোক এইবার একটা সিট তোমার নিজের করে নিবে। তো তোমার সিটটাকে নিজের করে নেওয়ার জন্য কিভাবে খুব সহজে ইজিলি একটা বিশ্ববিদ্যালয়ের আসন অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 4000 অর্থাৎ ধরো প্লাস 4000 প্রায় 4000 আসন আছে, এই 4000 আসনের মধ্যে একটা আসন নিজের করে নিতে যাচ্ছ। দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে গেছো যে পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই বৃহৎ ক্যাম্পাসের যে ছোট্ট একটা আসন তুমি নিজের করে নিবা, সেই প্রত্যয় নিজের মধ্যে করে নিয়েছ। সেই প্রত্যয়কে বাস্তবে রূপ দেওয়ার জন্য তুমি যেমন পরিশ্রম করতেছ, ঠিক তোমার সাথেও আমরাও তোমাকে জাস্ট রোড ম্যাপটা বলে দিচ্ছি তোমার কীভাবে পড়তে হবে, কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কীভাবে তুমি সুন্দর মতো আগালে তোমার জার্নিটা সুন্দর হবে এবং তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়, কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট, যারা ল নিয়ে পড়তে চাও, যারা ইকোনমিক্স নিয়ে পড়তে চাও, যারা ইংলিশ নিয়ে পড়তে চাও, তাদের জন্য আমাদের ক্লাসগুলো তোমার সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। তো প্রিয় ভাইরা, একটু দ্রুত ক্লাসে যুক্ত হবা। আমরা একে তোমাকে ধরে ধরে শিখাবো। দেখতে পাচ্ছ ক্লাসটা হচ্ছে এরকম একটা বিষয় নিয়ে ক্লাস তোমাদের দিব। সবাই একটু যুক্ত হবা ভাইয়ারা, সবাই একটু যুক্ত হবা। এই তো প্রিয় ভাইরা অনেকে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা একটু তোমার বন্ধুকে একটু মেনশন করে দিবা যারা চাও যে এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আসবা এবং আসবা, বন্ধু বান্ধব সবাই একসাথে মিলেমিশে আসবা এবং আড্ডা দিবা। যেমন আমরা আমার বন্ধু সার্কেলের মধ্যে যখন আসি, আমরা যখন একসাথে পড়াশোনা করেছিলাম, এদের মধ্যে 3-4 জন আমরা চলে আসছি। তখন আমরা যখন আসি তখন আমরা স্মৃতিচারণ করি যে আমার বন্ধু এই জায়গায় পড়তাম। যখন আমাদের মানুষ জিজ্ঞাসা করে যে তোমরা সবাই একসাথে কেন, তোমরা 3 জন সবসময় একসাথে থাকো কেন, আমরা বলতাম যে আমরা ক্লাস 7 থেকে ক্লাস 10 থেকে একসাথে আছি। তো প্রিয় ভাইরা একটু বন্ধুকে একটু মেনশন করে দিবা, ঠিক আছে? একটু মেনশন করে দাও। ওকে ভাইরা, অনেকে চলে আসতেছো, দ্রুত একটু বন্ধুকে মেনশন করো। পারলে যদি পারো একটু ক্লাসে শেয়ার দিয়ে দিবা। হ্যাঁ, যদি পারো ভাইয়া ক্লাসে একটু শেয়ার দিয়ে দিবা। ওকে, তাহলে আমি ক্লাসের মধ্যে প্রবেশ করতেছি। আজকে তোমাদের কাছে বেসিক ক্লাস দেখাবো এবং ক্লাসের ক্যাপশনের উপরে লেখা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো 3 থেকে 4 বার করে আসছে এবং এখানে এমন একটা প্রশ্ন দেওয়া আছে যেই প্রশ্নটা আমি পোস্ট ব্যাংকের মধ্যে 7 বার পেয়েছি। কয়বার ভাইয়া? আমার সময় বলতে অবাক লাগে যে একটা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন 7 বার আসছে। 7 বার গনে গনে ধরে ধরে তোমাকে দেখাইতে পারবো কয়বার আসছে ভাইয়া। 7 বার। সেটা তোমাকে একটু পর দেখাচ্ছি। একটা কোশ্চেন, একটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন 7 বার আসছে। চিন্তা কর, একটা কোশ্চেন 7 বার আসছে, সেম প্যাটার্নে আসছে। আমি তোমাকে সেটা দেখাবো 7 বার আসছে যেটা। হ্যাঁ, ওকে ভাইরা, তাহলে আমি তোমাকে একবার ধরে ধরে সবগুলো সুন্দর মতো স্পষ্ট করে দেখাবো। ওকে, আমি আমার প্রথম কোশ্চেন আসি। প্রথম কোশ্চেন হচ্ছে আমার এইটা, কি বলছে? বিলাসী গল্পের নায়ক সকাল কতটায়, অর্থাৎ এখানে বলছে কতটার সময় ঘর থেকে স্কুলে উদ্দেশ্যে বের হতো। ওয়েট, এটা আসছে ঘর থেকে যারা ইন্টারমিডিয়েট পাস করে ফেলছো, যারা ইন্টারমিডিয়েট শেষ, এখন সবেমাত্র পরীক্ষা শেষ হয়েছে, অবশ্যই তুমি বাংলা পড়ার সময় বিলাসী গল্পটা পড়ছো, অবশ্যই পড়েছো। এই বিলাসী গল্পটা যেহেতু পড়েছো, বিলাসী গল্পের মধ্যে স্পষ্ট করে বলা ছিল, ওখানে বলা ছিল না ভাইয়া? হ্যাঁ, বলা ছিল। এই বিলাসী গল্পের নায়ক সকাল কতটার সময় ঘর থেকে স্কুলের উদ্দেশ্যে বের হতো। এখন দেখবা সে 4 ক্রোশ মাইল হেঁটে হেঁটে স্কুলে যাইতো। 1 ক্রোশ সমান কত, এটাও তোমার পরীক্ষা আসছে গত বছর বা বিগত বছরগুলোতে আসছে, ঠিক আছে? তাহলে বিলাসী গল্পের নায়ক সকাল কতটার সময় ঘর থেকে স্কুলের উদ্দেশ্যে বের হতো, এই প্রশ্নের উত্তরটা কি হবে ভাইয়া? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে সকাল 8টার সময়। গুড। তাহলে বিলাসী গল্পের নায়ক অর্থাৎ মৃত্যুঞ্জয় আর মৃত্যুঞ্জয় এরা তোমার হচ্ছে সকাল কতটার সময়, উত্তর হচ্ছে আমার সকাল 8টার সময়। কটার সময় ভাইয়া? সকাল 8টার সময় আমার স্কুল থেকে তারা বের হতো, মানে ঘর থেকে বের হতো স্কুলে যাওয়ার জন্য। গ্রাম অঞ্চলের রাস্তাগুলো পারে দিয়ে 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 তারা এখানে আসতো, ঠিক আছে? এখন আসি, 8টার সময় বের হতো। তাহলে উত্তর হচ্ছে কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা। উত্তর কি? বি নাম্বারটা। তো তুমি জানো এখন তোমার কাজ কি। এখন বিলাসী গল্পের মধ্যে প্রত্যেকটা লাইন, বিলাসীর গল্পের মধ্যে বিলাসী চরিত্র কি, বিলাসী ক্যারেক্টার কি, পাশাপাশি বিলাসীর সাথে মৃত্যুঞ্জয় সম্পর্কটা কিরকম, এবং এই গল্পটা যার জবানিতে বর্ণনা হয়েছে তার নাম কি? নেরার বন্ধু বান্ধব ছিল কয়জন? 10 থেকে 12 জন ছিল। এগুলো তোমাকে জানতে হবে ভাইয়া, এগুলো আস্তে আস্তে তোমাকে জানতে হবে, শিখতে হবে। ওকে, ওখানে দেখো পরে বলছে কি, এই যে প্রশ্ন দেখা যাচ্ছে না, এই যে প্রশ্নটা, এটা 3 বার আসছে ভাইয়া, এটা 3 বার। বিদ্রোহী কবিতাটা কবার আসছে? 3 বার আসছে। যে এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে কেন জানি বারবার আসে,
কি বলছে, বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে তোমার হচ্ছে যেমন আসে অপরিচিতা আসে, বলা হয় অপরিচিতা, কি বলা হয়, অপরিচিতা। এইটা তোমার হচ্ছে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে। অপরিচিত গল্পটা সবুজ পত্র পত্রিকা, কি পত্রিকা ভাইয়া, সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয়েছে। এগুলো তুমি পড়ো, আস্তে আস্তে পড়ো না। এখন ভাইয়া আমি তোমাকে জাস্ট একটাই মেসেজ দিব, একটা কথাই তোমাকে বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে কি, এই যে তোমাকে যে প্রশ্নগুলো আমি বারবার দেখাইতেছি, এর মানে এইটা আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি তুমি কি কোনগুলো তোমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোনগুলো তোমাকে পড়তে হবে। ঠিক একইভাবে এই যে বিদ্রোহী কবিতা, এই তোমার পাঠ্য বইয়ের মধ্যে কবিতা কয়টা আছে, সর্বোচ্চ 12টা কবিতা আছে ভাইয়া। তোমার সোনার তরী আছে, পাশাপাশি তোমার হচ্ছে বিদ্রোহী আছে, প্রতিদান আছে না ভাইয়া, সুচেতনা কবিতাটা আছে, পদ্মা কবিতাটা আছে, পদ্মা প্রতিদান কবিতাটা আছে। এই কবিতাগুলো কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোত্থেকে নেওয়া হয়েছে, কোথায় প্রকাশিত হয়েছে, তুমি এগুলো জানিয়ে ফেলবে আস্তে আস্তে। 18 বছর বয়স পড়াশি কি আমাদের, আমি কিংবদন্তির কথা বলছি, নুরুলদিনের কথা মনে পড়ে যায়। এই যে এই কবিতাগুলো সুন্দর মতো শিখে ফেলবা। 18 বছর বয়স কবিতা থেকে কি আসে জানো, আমি তোমাকে একটা শর্টকাট বলে দেই। বিগত বছর ভাইয়া তোমার তো পরিশ্রম করতে হবে না, আমি তোমাকে সব বলে দিচ্ছি, আমি তো তোমাকে সব বলে দিচ্ছি যে কোন তোমাকে কি কি পড়তে হবে। 18 বছর বয়স যে কবিতাটা আছে, এই কবিতাটা থেকে পরীক্ষায় প্রশ্ন অনেকবার আসছে, লাইন আসছে তোমার হচ্ছে কবিতা থেকে, ওই কবিতার মধ্যে একটা লাইন তুলে দিয়ে বলছে এই লাইনটা পর, লাইনটা কি, এখানে আসবো তোমাকে প্রমাণ দেখাবো, তোমাকে প্রমাণ দেখাবো, ঠিক আছে ভাইরা। তাহলে বিদ্রোহী কবিতায় কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে কি আমার অগ্নিবীণা। এই যে বলছো সবাই, একজন বলছো অগ্নিবীণা, কেউ বলছে সাম্যবাদী, আর আমার সঠিক উত্তর হচ্ছে অগ্নিবীণা। কি ভাইয়া, অগ্নিবীণা, মনে রাখবো অগ্নিবীণা, এটার মধ্যে তোমার হচ্ছে প্রকাশিত হয়েছে। ওকে, এই কথা থেকে অন্তর্গত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার এটা হচ্ছে আমার টার্গেট সিউ ড্রিম বেচ, অর্থাৎ এটার মধ্যে এমনভাবে তোমাদের সাধারণ বোঝানো হয়েছে যাতে করে তুমি এই যে দেখো এখানে যে পরীক্ষা সিস্টেমগুলো আছে, পরীক্ষা যেগুলো হবে, এগুলো প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পরীক্ষা অপশনগুলো, যে অপশনগুলো বাকিগুলো কেন রাইট না, কেন সঠিক না, এগুলো তোমাকে বিশ্লেষণ করে দেওয়া, ব্যাখ্যা দেওয়া থাকবে আর কি, ঠিক আছে। অর্থাৎ চবিকে হাত করার জন্য মানে টপ 10-এর মধ্যে পসিবল, জাস্ট টপ 10-এর মধ্যে যদি তুমি থাকতে চাও তাহলে তোমাকে সুন্দর মতো একটা রোডম্যাপ ফলো করতে হবে। শুধু না ভাই আমি তোমাকে বলবো না যে আমাদের এখানে আসতে হবে, আমাদের এখানে পড়তে হবে, এরকম না। তুমি যেখানেই পড়ো বাস নিজের বেস্টটা দিবা, প্যাটার্ন ফলো করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি চাই তোমাকে জানতে হবে, যদি জানতে পারো, যদি তোমার মাথার মধ্যে ঢুকে যায় যে আমি জেনে ফেলছি, বুঝে ধরে ফেলছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো চাই, তাহলে তোমাকে চান্স পাওয়া কেউ ঠেকাইতে পারবে না। তুমি লিখে রাখো তোমার পজিশন হবে 1 থেকে 100-এর মধ্যে। কতর মধ্যে ভাইয়া, যখন তুমি জেনে ফেলবা। আরে ভাই অ্যাডমিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোনগুলো পড়বো, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কোনগুলো বাদ দিয়ে পড়বো, কারণ সময় খুব শর্ট, আমাকে যা শিখতে হবে আমি কোনগুলো বাদ দিব। যখন তুমি ধরে ফেলবে এই জিনিসগুলো, তোমার কাছে এগুলো পানি ভাত মনে হবে, পানি ভাত, বুঝতে পারছো। একটা বিশ্ববিদ্যালয় আমরা পড়াচ্ছি না, এই বিশ্ববিদ্যালয় আনাচে কানাচে কোন জায়গায় কোত্থেকে প্রশ্ন করে, আমাদের চেয়ে আমরা গর্ব করে বলি না, বাট বলতে হয় যে আমাদের চেয়ে ভালো কেউ বলতে পারবে, আমার মনে হয় না যে আমাদের চেয়ে ভালো কেউ বলতে পারবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন আসে। আমরা হুট করে বলে ফেলতে পারবো যে আগামী বছর কিরকম প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, একটা অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে, আমাদের এমন না যে আমাদের বলে না, আমাদের একটা অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে। এই যে দীর্ঘদিন পড়াইতে একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কোথেকে প্রশ্ন হইতে পারে, বুঝতে পারছো। স্টুডেন্টদের জিজ্ঞাসা করলে আমরা বলে ফেলতে পারি যে এখান থেকে এটা পড়ো, এটা ভালো মতো, এই টপিকটা ভালো মতো পড়ো, ঠিক আছে ভাইরা। ওকে, তাহলে আমি পরবর্তী আমরা আসি। এটা হচ্ছে কি, দেখো নেরা স্কুলে যাই, একটু বলছিলাম না, দেখো তোমাদের কাছে মনে হইতে পারে যে বিলাসী গল্প থেকে একই বছরে 2টা প্রশ্ন আসছে, কয়টা আসছে, 2টা একই বছরে, অর্থাৎ একই বছরে একই টপিক থেকে একই গদ্য থেকে 2টা প্রশ্ন আসছে। এটা খুবই রেয়ার, মানে খুবই কম আসে, বাট ওই বছর 2টা আসছে। মাঝে মধ্যে অপরিচিত যে গল্পটা আছে, একেবারে প্রথম গল্পটা অপরিচিতা, এইটা থেকে মাঝে মধ্যে 2টা কোশ্চেন আসে, ঠিক আছে, মাথা রাখবা। তো 2টা আসছে, একটা হচ্ছে বিলাসী গল্পে তোমার স্কুলে যায় কয়টা বাজে, 8টা বাজে যায়, পাশাপাশি নেরা স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে। ওয়েট, এটা তোমাকে একটা ভাবতে হবে, প্রশ্নটা ভাবতে হবে। দেখো প্রশ্নের মধ্যে, গল্পের মধ্যে বলা হয়েছে নেরা স্কুলে যায় 2 ক্রোশ হেঁটে হেঁটে। ওয়েট, এখানে একটু প্যাচ আছে ভাইয়া, এখানে একটু কাহিনী আছে। কাহিনীটা কি দেখো, বলছে কি নেরা যাতায়াত মানে কি যায় আসে, যাতায়াত মানে কি যাওয়া আসা। তাহলে নেরা 2 ক্রোশ হেঁটে স্কুলে যায়, আবার বাড়ি ফিরে 2 ক্রোশ হেঁটে আসে। তাহলে কয় ক্রোশ হলো ভাইয়া, 2 আর 2 কত হইলো, 4। তাহলে সঠিক উত্তরটা কত হবে, সঠিক উত্তর হচ্ছে আমার জাস্ট এইটা 4 ক্রোশ হবে। কেন 4 ক্রোশ হবে,
তুমি তো জানো ভাইয়া নেরা স্কুলে যায় 2 ক্রোশ হেঁটে হেঁটে, তুমি পড়ছো না এটা? তুমি 82 গল্পের মধ্যে ইতিমধ্যে পড়ে ফেলছো। নেরা স্কুলে যাওয়ার সময় 2 ক্রোশ পথ হেঁটে হেঁটে যায়, বাট আসে তো আবার 2 ক্রোশ মানে 2 ক্রোশ তো আবার হেঁটে হেঁটে আবার আসতে হবে না? আসতে হবে। প্রশ্নের মধ্যে একটু কি দেখছো, একটু প্রশ্ন কিন্তু ধরন সহজ, বাট এখানে একটু ব্যাস লাগাই দিচ্ছে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে। উত্তর 4 ক্রোশ। কেন 4 ক্রোশ? সহজ হিসাব। যাইতে 2 আইতে 2 কত হইলো ভাইয়া? যাইতে 2 আইতে 2 কত হইলো? মোট 4 পাইছো? মোট 4 পাইছো? হ্যাঁ মোট 4। তাহলে উত্তর কত ভাইয়া? 4। এখন যদি তুমি উত্তর দিয়ে আসো 2, তাহলে তোমার উত্তর ভুল, কারণ তুমি এখানে খেয়ালই করো নাই যেখানে যাতায়াত বলা হয়েছে। যাতায়াত মানে কি? যাওয়া আসা। বুঝতে পারছো? এখন একটু ব্যাখ্যা আসি, দেখো খেয়াল করো, তোমাকে দেখাই দিই। সরল প্রশ্নের মধ্যে যেরকম ভাবে ব্যাখ্যা দেওয়া থাকবে ইনশাল্লাহ। লেখকের সাথে অর্থাৎ নেরা, কে ভাইয়া? এই নেরার সাথে বিদ্যার্জন করতে যাইতেন 10 থেকে 12 জন। কয়জন? ভবিষ্যতে যদি প্রশ্ন আসে এরকম আসবে। 10 থেকে কয়জন ভাইয়া? 10 থেকে 12 জন। 10 থেকে 12 জন। এরপর আসি, 2 ক্রোশ পথ হাঁটিয়া বিদ্যার্জন করিতে যাইতে হয়, তাদেরকে আসা যাওয়ার রাস্তা হচ্ছে 4 ক্রোশ। মানে তারা যায় 2 ক্রোশ হেঁটে হেঁটে যায়। আর ভাই আমি গেলাম এখানে, আমার তো আবার আসতে হবে না? তাহলে 4 হয়েছে 4। তাহলে উত্তর কত হবে? 4 ক্রোশ। পরে আসে, ছেলেদের বাড়ি থেকে বাইর হইতে হয় সকাল 8টায়। সকাল 8টায় কয়টা ভাইয়া? সকাল 8টায় তাদেরকে বাইর হইতে হয়। তাহলে পরীক্ষায় 3 ক্যাটাগরি। দেখো আমি এখানে প্রশ্ন উত্তরগুলো শুনতে মতো দিয়ে দিছি, মানে এমন ব্যাখ্যা দিই না যেগুলো পরীক্ষা আসবে না, এমন ব্যাখ্যাগুলি করে অ্যাড করছে ভাই। রাত জাগতে গতকাল 3টা বাজে শিক্ষার্থী ফোন দিয়ে বলতেছে ভাই কি করতেছেন, কল দিছে ভিডিও কল, মানে আপন বোন শিক্ষার্থী আছে, রাত 3টা বাজে কল দিয়ে বলতেছে ভাই কি করতেছেন দেখি তো। দেখালাম ভাইয়া দেখো আমরা কি করতেছি। আমরা প্রশ্ন ব্যাংকের মানে জাস্ট লাস্ট এডিট মানে দেখতে চেক করতেছে যে কোন জায়গায় কি অ্যাড করা যায়, কোন জায়গায় বেশি দেওয়া যায়, জাস্ট চেক করতেছে আর কি। ওই শিক্ষার্থী কল দিয়ে বলতেছে ভাইয়া দেখি তো কি করতেছেন, তখন আমরা দেখাইলাম যে আমরা কি করতেছি। দেখো রাত তখন 3টা বাজে, বুঝছো? রাত তখন 3টা বাজে। ওকে, তো দেখো এইগুলো আমরা করতেছি, যা সাজাইতেছি। পরে কি বলছে? ছেলেদের বাড়ি থেকে 8টার সময় তারা কি হয়? তারা বের হয়। 4 ক্রোশ মানে, এ দেখো বলে দিছে আবার, ক্রোশ মানে কি বলে দিছে তোমাদেরকে এখানে। 4 ক্রোশ মানে 8 মাইলের বেশি। তার মানে কি? তার মানে 1 ক্রোশ, তার মানে কি ভাইয়া? আমার 1 ক্রোশ সমান কয় মাইল? 2 মাইল। 1 ক্রোশ সমান কয় মাইল? 2 মাইলেরও বেশি। মনে রাখবা 1 ক্রোশ সমান 2 মাইল, তার মানে 4 ক্রোশ সমান কয় মাইল? 8 মাইলেরও বেশি। ক্লিয়ার? উত্তর শেষ আমার, উত্তর আমার শেষ থাকে। ঠিক আছে ভাই, তাহলে এটা মুখস্থ রাখবা সুন্দর মতো। 8টার সময় যাইতেন স্কুলে, 2 ক্রোশ পথ হেঁটে যাইতেন, 2 ক্রোশ পথ হেঁটে হেঁটে আবার আসতেন, মোট 4 ক্রোশ। এবং তারা 2 ক্রোশ সমান 1 ক্রোশ সমান কয় মাইল? 2 মাইল। এবং তারা বিদ্যার্জন করতে তারা তোমার হচ্ছে 10 থেকে 12 জন বন্ধু মিলে একসাথে যাইতেন। 10 থেকে 12 জন বন্ধু কি করতেন? একসাথে যাইতেন। ওকে, এটা মনে রাখবা। পরে আসি ভাই, দেখো এই যে প্রশ্নটা যেটা বলছিলাম 7 বার বলছিলাম না ভাইয়া, এই যে এই প্রশ্নটা 7 বার। ওরে বাপ রে বাপ, কয়বার ভাইয়া? 7 বার আসছে। কয়বার আসছে? 7 বার বলে রাখলাম। যদি কেউ প্রমাণ চাও ভাইয়া প্রমাণ দেন, 7 বার আসছে প্রমাণ দেন। আর ভাই আমার প্রমাণ দিলে তোমার কাছে 7 প্রশ্ন যখন পাঠাই দিব না, যখন 7 প্রশ্ন ব্যাংকটা তোমার কাছে পাঠাই দিব, তখন তুমি দেখবা 7 বার বলছে। আমি হয়তো কম বলছি, আমার মনে হয় কম বলছে, আর হয়তো বেশি হইতে পারে। এই প্রাগ ঐতিহাসিক এই গল্পটা, এই যে প্রাগ ঐতিহাসিক গল্পটা কার রচনা, এটা 7 বার আসছে। আমি জাস্ট লাস্ট মুহূর্তে ক্লাস করার আগে একটু গণে আসছি আর কি, দেখি কয়বার আসছে, পৃষ্ঠা উল্টে গণে আসছি, দেখলাম আমার গণা মতে 7 বার আসছে। আমার হয়তো ভুল হইতে পারে, তোমরা যারা বিরেন আসো তারা হয়তো ভালো দেখতে পারবা। এই যে প্রাগ ঐতিহাসিক এই প্রশ্নটা কয়বার আসছে ভাইয়া? 7 বার। এখন চিন্তা করে একটা প্রশ্ন 7 বার আসলে কোন শিক্ষার্থীরা ভুল করবে? এখন আমরা তো বলি যে কোন প্রশ্ন কোত্থেকে আসে, কয়বার আসছে, এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে ভাই। মানে কিরকম প্রশ্ন কয়বার আসছে এটা আমাদের মুখস্থ। চিন্তা করো কিরকম ঘাটাঘাটি করছি। একটা প্রশ্ন কয়বার আসছে এরকম, মানে কিরকম লেভেলের হইলে মুখস্থ, মানে একটা প্রশ্ন ঘাটাঘাটি করলে এরকম হয়, মুখস্থ করে ফেলছে একবার সবকিছু, যা করতে গিয়ে আসে না আসে। তাহলে প্রাগ ঐতিহাসিক গল্পটা কার রচনা? একেবারে মনে রাখবা, সে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। সে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তার পিতৃপ্রদত্ত নাম হচ্ছে কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা পরীক্ষা আসে, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এটা পরীক্ষা আসে। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমি এটা পেয়ে গেলাম। তো মানিক বন্দ্যোপাধ্যায়, এটা কি ভাইয়া? আমার উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এখন একটু আসি মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ভবিষ্যতে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় কিরকম দিতে পারে ভাই, একটু দেখান কিরকম পরীক্ষা দিতে পারে। যেহেতু এখানে তার গল্প নিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে আমি গল্প থেকে উত্তরটা দিব। দেখো খেয়াল করো ভাই, একটু সর্বোচ্চ মনোযোগ দাও। দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম দেখি। মানিক বন্দ্যোপাধ্যায় যাবত যতগুলো সাহিত্য অর্থাৎ উপন্যাস, কি ভাইয়া? উপন্যাস, খেয়াল করো উপন্যাস যেগুলো রচনা করছেন এগুলো দেখি। জননী কার ভাইয়া? জননী
কার? মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রি কাব্য। দেখো রবীন্দ্রনাথের একটা কাব্য আছে, উপন্যাস আছে, রবীন্দ্রনাথের একটা উপন্যাস আছে যার নাম হচ্ছে কি শেষের কবিতা। কি নাম ভাইয়া তোমরা জানো? শেষের কবিতা। এটা কার উপন্যাস? শেষের কবিতা। এটা হচ্ছে রবীন্দ্রনাথের। কার ভাইয়া? মনে রাখবা, লেখা আছে শেষের কবিতা, বাট এটা হচ্ছে একটা উপন্যাস। এটা কি ভাইয়া? একটা উপন্যাস। মনে রাখবা, এটা হচ্ছে উপন্যাস। লেখা আছে শেষের কবিতা, কিন্তু এটা একটা কি উপন্যাস। ঠিক একইভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের এখানে একটা দিবারাত্রি কাব্য লেখা, বাট এটা কাব্য না, এটা হচ্ছে একটা উপন্যাস। দেখছো ভাইয়া? এখানে যদি ভবিষ্যতে যদি প্রশ্ন দিয়ে এখানে আটকে যাবা তুমি। দিবারাত্রি কাব্য, মনে রাখবা, দিবারাত্রির কাব্য, দিবারাত্রি কাব্য, এটা হচ্ছে উপন্যাস। কার উপন্যাস ভাইয়া? শুভ ভাই শিখাই দিচ্ছে, এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। কার উপন্যাস? আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। ঠিক আছে, ওকে। তাহলে শেষের কবিতা এটা একটা উপন্যাস। কার লেখা? রবি ঠাকুরের লেখা। তারপর কি বলছে? দিবারাত্রি কাব্য, এটা কাব্য গ্রন্থ না, এটা একটা উপন্যাস। কার উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। পরে দেখছো অহিংসা চিহ্ন আর হচ্ছে হরফ, অহিংসা চিহ্ন আর হচ্ছে হরফ, এগুলো কার উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। ভাই একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো, আজকের ক্লাস থেকে তুমি মুখস্থ করে ফেলো ভাই, কোত্থেকে আসতেছে কি আসতেছে এগুলো তুমি মুখস্থ করে ফেলো। তাহলে কি বলছি? জননী, দিবারাত্রি কাব্য, অহিংসা, হরফ, চিহ্ন। আমার মুখস্থ হয়ে গেছে, আমার কথা মুখস্থ হয়ে গেছে। জননী, দিবারাত্রি কাব্য, হরফ, অহিংসা আর হচ্ছে কি চিহ্ন, জাস্ট এগুলা। কি বলছি? আবার বলি, জননী, হরফ, তারপর অহিংসা, চিহ্ন, দিবারাত্রি কাব্য, এগুলো হচ্ছে কার উপন্যাস? এগুলো হচ্ছে আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস শেষ। জননী, দিবারাত্রি কাব্য, অহিংসা, বলে হচ্ছে কি চিহ্ন আর হচ্ছে হরফ, শেষ। অহিংসা, চিহ্ন, হরফ, শেষ। পরে আসে দেখো একটু ছোট গল্প দেখি, ছোট গল্প যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। এই দেখো প্রাগৈতিহাসিক, এই যে প্রাগৈতিহাসিক, এটা কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরে কি বল? সরীসৃপ। পরে হচ্ছে বউ। ওরে বাপরে বাপ, এই যে বউ, এই বউ কিন্তু কার? বউ কার? বউ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। আরেকটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট, এটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। বউ ঠাকুরানীর হাট, এটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। ঠিক আছে, তবে দেখো বউ কার? এটা এই বউ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। সমুদ্রের স্বাদ, ওরে বাপরা, সমুদ্রের স্বাদও আছে, সমুদ্রের স্বাদ। ওকে, পরে আসি। পরে কি বলছে? হলুদ পোড়া। পরে হচ্ছে কি আজকাল পরশুর গল্প, আজকাল পরশুর গল্প, ছোট বকুলের পরের যাত্রী, শ্রেষ্ঠ গল্প। জাস্ট এগুলো হচ্ছে আমার কার? এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। একটু কষ্ট করে মনে রাখতে হবে ভাইয়া, আমি জানি তোমার কষ্ট হবে, বাট ওই যে স্বপ্ন, তোমাকে বিট করার জন্য তোমার পার্শ্ববর্তী আরো 41 জন শিক্ষার্থী তথাকথিত বা 45 জন শিক্ষার্থী লড়তেছে। এখন চিন্তা করবা, তুমি যেখানে ফান করতেছো, মজা করতেছো, হয়তো তোমার 45 জনের মধ্যে 44 জন পরস্পর টেবিলে আছে, তুমি মজা করতেছো। হ্যাঁ, তোমাকে একটু কষ্ট করতে হবে। কষ্টের পরে সুখ আসবে, শান্তি আসবে, এটাই নিয়ম। কষ্ট ছাড়া কিছু সম্ভব না। ওকে ভাই, এটা মনে রাখবা। ওকে, মানিক বন্দ্যোপাধ্যায় যে যেগুলো তোমাকে দেখেন এগুলো একটু সুন্দর মনে রাখবা। হ্যাঁ, ওকে, পরবর্তী প্রশ্নে আসিবা। এটা হচ্ছে সিইউসি ইউনিট, আমাদের চাষ স্পেশালি শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই ইউনিট অন্য বিষয় দিতে পারবা না, মানে আমরা শুধু একটা ইউনিট পড়াবো, সেই ইউনিটটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট, মানে অন্য বিশ্ববিদ্যালয় ইউনিট না, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট। মানে আমাদের এটা বললে তুমি শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নে পড়াবো, অন্য কোনো প্যাটার্নে আমরা পড়াবো না। বুঝতে পারছো? মানে অন্য কোনো বিশ্ববিদ্যালয় আমরা এখানে টাচই করবো না, জাস্ট সিইউসি ইউনিট তুমি কভার করতে পারবা। ওকে ভাইয়া, ঠিক আছে, পরবর্তী আসি। কি বলছে দেখো, এই দেখো আমি যে প্রতি ক্লাসে বলি এই যে লাল সালু, এবারে কোনো ব্যতিক্রম হবে না, লিখে রাখো লাল সালু। এই যে লাল সালু, এটা একটা উপন্যাস। পরে হচ্ছে কি সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা, এই একটা নাটক। লাল সালু প্লাস সিরাজউদ্দৌলার নাটকটা, এই দুইটা জিনিস থেকে, মানে এই দুইটা পার্ট থেকে প্রতি বছর প্রশ্নের মধ্যে, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটি এরা মনে করে একটা চার্ট থাকে যে কোত্থেকে কয়টা প্রশ্ন দিবে, কোন গদ্য থেকে কয়টা প্রশ্ন দিবে, তাদের একটা চার্ট থাকে। ওই চার্টের মধ্যে প্রতিবারই লেখা থাকে লাল সালের উপন্যাস থেকে একটা প্রশ্ন, সিরাজউদ্দৌলা থেকে একটা প্রশ্ন, এরকম লেখা থাকে। মনে করো, কারণ এমন কোনো একটা বছর নাই, এমন কোনো একটা ইয়ার নাই, এমন একটা শিফট নাই যেখান থেকে লাল সালু আর সিরাজউদ্দৌলা থেকে প্রশ্ন হয় নাই। তার মানে এর থেকে আমরা কি সিদ্ধান্তে আসি যে প্রতি বছর একটা হলো, দুইটা তো দেয়, বাট অ্যাটলিস্ট ওয়ান কোশ্চেন অ্যাড করবেই, লাল সালু থেকে একটা, সিরাজউদ্দৌলা থেকে একটা। প্রিয় ভাইরা, যারা ফার্স্ট টাইমার আছো, যারা সেকেন্ড টাইমার আছো, তাদের প্রতি অনুরোধ থাকবে, অর্জোর অনুরোধ থাকবে, লাল সালু উপন্যাসটা বড় হলেও একটু কষ্ট করে মুখস্থ মানে পড়ে ফেলবা। গল্পের মধ্যে হাসুনির মা কে, হ্যাঁ, তারপর হচ্ছে তাহের কাদের কে, এরা কে, তারপর হচ্ছে জমিলা কে, মজিদ কে, খালেক ব্যাপারী, তানু মিয়া, আমেনা,
ধলা মিয়া, এই সম্পর্কগুলো একটু দেখতে হবে, তোমাকে জানতে হবে, ঠিক আছে। তবে দুদু মিয়াকে এগুলো একটু শিখতে হবে। হ্যাঁ, মতিগঞ্জ সড়ক, এই সড়কগুলো, এই নামগুলো তোমাকে একটু মাথার মধ্যে ক্যাচ করতে হবে যে ভাইয়া যেগুলো নামগুলো বলছে এই নামগুলো আসলে কোন জায়গায় আছে, এই নামগুলোর সাথে সম্পর্কটা আসলে কি, ধলা মিয়ার সাথে তানু বিবির সম্পর্কটা কি, খালেক ব্যাপারীর সাথে আমেনা বিবির সম্পর্কটা কি, হ্যাঁ, জমিলার সাথে রহিমার সম্পর্কটা কি, হাসুনির সাথে রহিমার সম্পর্কটা কি, তোমাকে শিখতে হবে। তাহের কাদের সাথে হাসুনির মার সম্পর্কটা কি তোমাকে শিখতে হবে। হ্যাঁ, তোমাকে জানতে হবে, আস্তে আস্তে তুমি শিখবা। আমি বিশ্বাস করি তুমি মনে করি কিচ্ছু পারো না, আর সমস্যা নাই, তুমি পারো না এটা তোমার কোনো সমস্যাই না, বাট তুমি পারার জন্য চেষ্টা করতেছো না, এটা তোমার সমস্যা। তুমি মেধাবী না, সমস্যা নাই, বাট তুমি মেধাবী হওয়ার জন্য চেষ্টা করতেছো না, এটা তোমার সমস্যা, এটাই সমস্যা। আমার এরকম শিক্ষার্থী লাগবে না যারা টপ 10 করবে, এরকম লাগবে না যারা টপ 10 করতে চায়, তাদেরকে দরকার। মানে এরকম মেধাবী শিক্ষা দরকার নাই, আমার ওই শিক্ষার্থী দরকার যারা তোমার হচ্ছে টপ 10 করতে চায়, পরিশ্রম করতে চায়, নিজেদের বেশি দিতে চায়, তাদেরকে আমার দরকার। তারা যদি পারি তাহলে পারবো ইনশাল্লাহ। ওকে, পরে আসো ভাইয়া, পরবর্তী প্রশ্ন আমি আসি। ওকে, পরবর্তী প্রশ্ন আমি খেয়াল করো। এই বয়স তাই যেন কোনো এই বয়স তাই নেই কোনো সংশয়। এখন তোমার কাছে এই লাইনটা শোনার পরে ভাইয়া, এই যে লাইনটা পড়ছি না আমি, এই লাইনটার পড়ার পরে যদি তোমার মাথায় ক্যাচ করে ফেলে যে এটা হচ্ছে ভাইয়া 18 বছর বয়স কবিতার উক্তি বা একটা লাইন, তোমার মাথায় যখন এটা চলে আসবে, কি বলছি, এই বয়সে তাই নেই কোনো সংশয়, তার মানে তুমি ভেবে নাও তোমার 50% প্রিপারেশন অলরেডি কভার হয়ে গেছে। মানে অ্যাডমিশনের অর্ধেক প্রিপারেশন তুমি ক্যাচ করে ফেলতে পারছো, কারণ অ্যাডমিশনের অধিকাংশ কোশ্চেন তোমার হচ্ছে টেক্সট বই থেকে করা হয়। বাংলার 50% প্রিপারেশন তোমার হয়ে গেছে। যখন তুমি ভেবে নিবা আমি একটা লাইন পড়ছি, লাইনটা পড়ার পরে তোমার মাথায় চলে আসছে ভাইয়া এটা হচ্ছে 18 বছর বয়স কবিতার একটা লাইন, এবং এই গল্পের লেখক হচ্ছে, অর্থাৎ এই কবিতার লেখক হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, যিনি 21 বছর বয়সে মারা গিয়েছিলেন, যার একটা গ্রন্থ হচ্ছে কি, কাব্যগ্রন্থের নাম হচ্ছে ছাড়পত্র। হ্যাঁ, ছাড়পত্র একটা গ্রন্থ, হ্যাঁ, কাব্যগ্রন্থ। তাহলে এই যে এই বয়স তাই নেই কোনো সংশয়, যখন তোমার মাথায় চলে আসছে 18 বছর বয়সের একটা কবিতার লাইন, তখন ভেবে নিবা বাংলার ক্ষেত্রে তোমার 50% প্রিপারেশন ওকে হয়ে গেছে ভাই। হ্যাঁ, হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখি, তাহলে এই পরের লাইনটা কি। এখন তোমার এইগুলো পড়তে হলে কি বলছে, এই পরের লাইনটা কি, মানে এই কবিতার এই লাইনটার পরের লাইনটা কি, পরের লাইনটাকে তোমার জানতে চাইছে। এখন তাহলে কি করতে হবে, উপায় কি ভাইয়া, উপায় হচ্ছে হয় তোমাকে কবিতা মুখস্থ করতে হবে, দুইটা অপশন, হয় তোমাকে কবিতা মুখস্থ করতে হবে, আর সেকেন্ড অপশন হচ্ছে এই কবিতাটা তোমাকে এমনভাবে পড়তে হবে যাতে একটা লাইন পড়ার পরে সাথে সাথে পরের লাইনটা তোমার মাথায় ক্যাচ করে চলে আসে, মানে চলে আসে, চুমুকের মতো চলে আসে, যেমন চুমুকের সাথে চুমুক কাছে যে টান দিয়ে চলে আসে না, ওরকম ভাবে মানে চুম্বক সিস্টেম করে ফেলতে হবে। লাইন পড়ছি, লাইনের সাথে তালে মিলে চলে আসবে, তাল মিলে চলে আসবে, এরকম থাকতে হবে, তাহলে এইভাবে পড়তে হবে, তাহলে বা চান্স তোমার 50% ওকে। তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হওয়ার আগে আমি এখানে একটা আসি, এই দেখো লাইনটা দেখাই, একটা স্তবক দেখাই। 18 বছর বয়স কবিতার কিছু উক্তি। এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এই বয়স যায় না থেমে, এই বয়স তাই নেই কোনো সংশয়, এই দেশের বুকে 18 আসুক নেমে। এটা সর্বশেষ লাইন, 18 বছর বয়স কবিতার, হ্যাঁ, সর্বশেষ লাইন। এই তো একজন বলে ফেলছে, মিতুন বড়ুয়া, ঘুম নেই, পূর্বাশা, হ্যাঁ, অকাল, হয়তো এগুলো হচ্ছে কার, এই তোমার এই দেখছো একজন অলরেডি পড়ে ফেলছে। তার দেখো, চিন্তা করছো তুমি পরীক্ষা দিবে, তারাও পরীক্ষা দিবে, তোমাকে কত লেভেলে আপগ্রেড থাকতে হবে। তোমাকে একটা বলার পরে আমি বলে তোমাকে কলকাতা বসতে হবে, হ্যাঁ, আস্তে আস্তে বসতে হবে, তুমি এখন হয়তো পারবা না, বাট আস্তে আস্তে তোমাকে শিখতে হবে, ঠিক আছে ভাইরা। তাহলে এই যে এই বয়স তাই নেই কোনো সংশয়, এরপরের লাইনটা হচ্ছে এই দেশের বুকে 18 আসুক আবার নেমে আসতে বলছে, কবি একটা আকাঙ্ক্ষা প্রকাশ করছে, ঠিক আছে ভাইয়া। তাহলে এইগুলো আমি দেখলাম, হ্যাঁ, তাহলে উত্তরটা কি হবে ভাইয়া, এই যে এই বয়স এই দেশের বুকে 18 আসুক নেমে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এটা। প্রিয় ভাইরা, সঠিক উত্তর কোনটা আমার, এই যে এটা। আশা করি তোমাদের বোঝাইতে পারছি, আমি বোঝাইতে পারছি ভাই। পরবর্তী প্রশ্নটা খেয়াল করো, দেখো কি বলছে, টেম্পারেচার। এই টেম্পারেচার শব্দটা একবার আসছে, দেখাইছিলাম তোমাদের ক্লাসে, আমার যতটুকু মনে পড়ে আবার আসছে, টেম্পারেচার শব্দটা আবার আসছে। আমি বুঝি না তাদের কাছে কি প্রশ্ন অনেকই শর্ট, তারা যদি প্রশ্ন করতে না পারে আমাদের দেখ না, আমরা সুন্দর মতো করে দিই যে কোথেকে প্রশ্ন করতে হবে, কোন জায়গায় ধরতে হবে, পোলাবানকে আটকাইতে হবে, আমরা ভালো ধরতে পারি। যেমন আমাদের সেকেন্ড টাইম বেঁচে পোলাবানকে যা পড়াইছি ওই প্রশ্ন দিয়েছি, দেওয়ার পরে জাস্ট পারতেছে না, কারণ প্রশ্ন ঘুরাই দিছি,
জাস্ট প্রশ্ন লাইনটা কি করছে, চেঞ্জ করে দিছি। হ্যাঁ, বলছি যে কোন প্রশ্নের উত্তরটা সঠিক নয় বা কোন প্রশ্নের উত্তরটা ভুল নয় সঠিক, এরকম করে উত্তর মানে চেঞ্জ করে দিছে, ওরা নার্ভাস মানে গোলায় ফেলছে, এরকম করে দিব দেখো পারবা না। তাহলে দেখো কি বলছে, এক প্রশ্ন বারবার দিছে টেম্পারেট শব্দটা, এর পারিবারিক শব্দ কোনটা? টেম্পারেট শব্দটা হচ্ছে নাতিশীতোষ্ণ, তুমি পারো নাতিশীতোষ্ণ, তুমি এটা পারো। বাট ভবিষ্যতে পরীক্ষা কি আসতে পারে, ভবিষ্যতে পরীক্ষা কিরকম প্রশ্ন আসতে পারে তোমাকে দেখাই। দেখো ভবিষ্যতে পরীক্ষায় কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে। কি বলছি, টেক্স এক্সাম্পশন আর কি, কর মৌকুব, বলে কি টেকনিক্যাল অর্থাৎ কারিগর, বলে কি টেলিগ্রাম, তার বার্তা, টেলিগ্রাম মানে কি তার বার্তা, টেলিস্কোপ দূরবীন, এটা দূরবীন দীর্ঘর হবে দূরবীন। তারপরে কি বলছে, টেম্পোরারি অস্থায়ী, টেম্পারেট শব্দের অর্থ নাতিশীতোষ্ণ, টেনান্ট অর্থাৎ প্রজা, বলে কি টেনেন্সি অর্থ হচ্ছে প্রজাসত্ব। জাস্ট এগুলো একটু মনে রাখতে হবে, একটু জাস্ট চোখের মধ্যে মনে রাখো। টেক্স এক্সাম্পশন অর্থ কর্মকূপ, টেকনিক্যাল কারিগরি, টেলিগ্রাম তার বার্তা, তারপর হচ্ছে কি টেলিস্কোপ মানে দূরবীন, টেম্পোরারি অস্থায়ী, এই টেম্পার শব্দের অর্থ নাতিশীতোষ্ণ, এবং মনে রাখতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে শিখতে হবে, তোমাকে আয়ত্তে নিয়ে আসতে হবে ভাইয়ারা। আমি পরবর্তী পাঠে আসি, আমি আমার পরবর্তী পাঠে আসি। দেখো কি বলছে, এই যে লাল সাল যে একটা দেখাইছি সিরাজউদ্দৌলা থেকে আসি। সিরাজউদ্দৌলা নাটকে লুৎফুন্নেসা কার কন্যা? প্রশ্নটা কিন্তু এভাবে হইতো, তো লুৎফুন্নেসার বাবার নাম কি? এভাবে বলা হইতো না, হইতো কিন্তু এটা কিন্তু একবার হয়েছে। হ্যাঁ, কি করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটু ঘুরাই দিছে। কি বলছে, সিরাজউদ্দৌলার যে নাটকটা, এই নাটকের মধ্যে লুৎফুন্নেসা অর্থাৎ সিরাজউদ্দৌলার যেই স্ত্রী, এই লুৎফুন্নেসার বাবার নাম কি? এখানে বলে নাই, বলছে কি লুৎফুন্নেসা কার কন্যা, তার মানে কি তার বাবার নাম কি? লুৎফুন্নেসা কার কন্যা, দ্যাট মিনস লুৎফুন্নেসার বাবার নাম কি, এটাই তো মানে প্রশ্নটা কি করছে, ঘুরাই বলছে। বাবার নাম জিজ্ঞাসা না করে বলছে যে তুমি কার কন্যা বা তুমি কার মেয়ে, বলছে তুমি কার মেয়ে, বা উল্টা করে জিজ্ঞাসা করে বলছে আর কি, বুঝছো? মানে লাউ আর ঘুরাই বলছে, মানে সেইভাবে না গিয়ে সেইভাবে দিছে, উল্টা দিছে আর কি। তাহলে মির্জা ইরিজ খান, মির্জা জয়নুদ্দিন, তারপর হচ্ছে মীর মর্দান আর কি হাজি আহমদ, উত্তর কোনটা? এই জয়নুদ্দিন হচ্ছে সিরাজউদ্দৌলার বাবার নাম, সিরাজউদ্দৌলার বাবার নাম। আর মির্জা ইরিজ খান হচ্ছে আমার লুৎফুন্নেসার বাবার নাম। কার নাম ভাইয়া? লুৎফুন্নেসার বাবার নাম। মনে রাখতে পারবা? মনে রাখতে হবে। হ্যাঁ, তো লুৎফুন্নেসার বাবার নাম হচ্ছে মির্জা ইরিজ খান, আর সিরাজউদ্দৌলার বাবার নাম হচ্ছে জয়নুদ্দিন। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন আসি ভাই। দেখো পরবর্তী পার্টে পরবর্তী প্রশ্নটা আমি দেখো সাপ্লিমেন্টারি। এই যে সাপ্লিমেন্টারি, এটা একটা পারিবারিক শব্দ। আমি প্রতিবারই বলি পারিবারিক শব্দ তোমাকে পড়া রুটিন রাখতে হবে। পারিভাষিক শব্দ তোমাকে রুটিন রাখতে হবে। কারণ তুমি এখন থেকে না পড়লে পরবর্তীতে সামাল দিতে পারবে না। প্রতিদিন পড়া রুটিনের মধ্যে একটু করে রাখবা, 10টা করে রাখবা, 10টা 15টা 12টা এগুলো করে রাখতে হবে তোমাকে। কারণ তোমাকে শিখতে হবে, তোমাকে চান্স পেতে হবে, টপ মেরিট পজিশন করতে হবে তোমাকে। পসিবল ভাই, পসিবল। ওকে, পারিভাষিক শব্দ তোমাকে শিখতে হবে, রুটিনে রাখবা তুমি। এখন সাপ্লিমেন্টারি ভাই মানে কি? সাপ্লিমেন্টারি মানে হচ্ছে আমার কি সম্পূরক, অর্থাৎ এরকম একটা জিনিস, অর্থাৎ সাপ্লিমেন্টারি মানে এক সম্পূরক। মনে করো তুমি একটা জিনিস পড়াইছি, তোমাকে আমি পড়াইছি, পড়ার পরে ওই জিনিসটার মতোই আরো কিছু জিনিস অ্যাড করে তোমাকে দিছি, এটা সম্পূরক। মানে ওটার মতোই পূর্ণতা দেওয়ার জন্য আমি কি করছি, একটা সম্পূরক দিছি, যার সাপ্লিমেন্টারি, এটাকে বলে সম্পূরক, এটাকে বলে আমার সম্পূরক। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে কি এই যে একদম বলে ফেলছে যে তিনি সৈন্য আনার জন্য টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। গুড, এই যে উত্তর দিতে হবে। এরকম একটা বলার পরে আরো তথ্য যাতে তোমার মাথায় চলে আসে, এরকম সিস্টেম করতে হবে তোমাকে। পরবর্তী দেখো, সুযোগ পাইলাম। এর পরবর্তী দেখো কি বলছে, স্টোরেজ। খেয়াল করো, স্টোরেজ শব্দের অর্থ হচ্ছে গুদামজাতকরণ, স্টোরেজ করা। পরে কি বলছে, স্ট্রাইক ধর্মঘট, স্ট্রাইক মানে কি ধর্মঘট। পরে কি বলছে, স্ট্রাকচার কাঠামো। পরে কি সুইট প্রকোষ্ঠ। পরে আসি সাবকনসাস মাইন্ড, আমাদের বলি না, আমাদের সাবকনসাস মাইন্ড, এই যে অবচেতন মন, সাবকনসিয়াস অবচেতন। পরে কি বলছে, সাবডিভিশন মহকুমা, সাবডিভিশন মানে উপজেলা থানার মতো। হ্যাঁ, সাবডিভিশন। পরে কি বলছে, সাবমেরিন ডুবোজাহাজ, উড়োজাহাজ না, এটা হচ্ছে ডুবোজাহাজ। সাবমেরিন মানে কি ডুবোজাহাজ। পরে কি বলছে, সাবমিশন দাখিল করা, সাবমিট করা না, সাবমিশন মানে হচ্ছে দাখিল করা, সাবমিশন। ক্লিয়ার? সাবমিশন মানে দাখিল করা। প্রিয় ভাইরা, এটা শেষ আমার। পরবর্তী প্রশ্ন আমি দেখি একটু। আমার পরবর্তী প্রশ্ন, কোলাকুলি কোন সমাস? কি সমাস? কি বলছে ভাইয়া? কোলাকুলি। একটু খেয়াল করো, কোলাকুলি কি বলছে? কোলাকুলি বলছে। এখন এই কোলাকুলি কোন সমাস জানতে চাইছে তোমার কাছে। কোলাকুলি কোন সমাস? এটা কি অলুক বহুব্রীহি, এটা কি মধ্যপদলোপী,
নাকি হচ্ছে ব্যতিকরণ, নাকি হচ্ছে ব্যতিহার বহুব্রী। এখন খেয়াল রাখবা, যখন কোনো দেখবা একটা বাক্যের মধ্যে দুইটা কাজ সম্পূর্ণ হয়, মানে দুইটা শব্দের মধ্যে একটা কাজ সম্পূর্ণ হচ্ছে, এরকম হলে তোমার হচ্ছে এটা হচ্ছে বহুব্রী সমাস। হ্যাঁ, সেটা কোন বহুব্রী? যদি ভেবে না যে কোলাকুলি, দুইটা শব্দ আছে এখানে, কোলাকুলি, কোলাকুলি দিয়া জাস্ট একটা কাজ বোঝাবে যখন, তখন সেটা ভেবে নেবে এটা হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস। ব্যতিহার বহুব্রী, ব্যতিহার মানে কি? ডাবল ডাবল, ডাবল ডাবল। যেমন কি বললাম, হাতাহাতি, মনে করো বলছি, এখন কোলাকুলি বাদ দিয়ে বললাম হাতাহাতি, হাতাহাতি। হ্যাঁ, পরে বললাম ঘুষাঘুষি, ঘুষি, ঘুষাঘুষি বললাম। হ্যাঁ, পরে বললাম মারামারি, মারামারি, এটা মারামারি, হাতাহাতি, কোলাকুলি, এগুলো সবগুলো হচ্ছে ব্যতিহার, ব্যতিহার বহুব্রী। মনে রাখবা তাহলে এগুলো সবগুলো কিভাবে ব্যতিহার বহুব্রী। কিভাবে মনে রাখবা? এই যে এরকম শব্দ পাবা, কালো, কোলাকুলি, শেষগুলো সেখানে চলে আসবে হাতাহাতি, মারামারি, ঘুষাঘুষি, হ্যাঁ, নাকানাকি, নাচানাচি, এই শব্দগুলো সবগুলো হচ্ছে আমার কি? ব্যতিহার বহুব্রী। তাহলে এও যদি মনে রাখতে পারো তাহলে তোমার কি ইজি হবে বা কঠিন হবে? কঠিন হবে না। তাহলে সঠিক উত্তর কি ভাই? আমার সঠিক উত্তর হচ্ছে আমার জাস্ট এটা হচ্ছে আমার কোলাকুলি হচ্ছে কি? কোলাকুলি হচ্ছে আমার ব্যতিহার বহুব্রী। মনে রাখবা, ব্যতিহার বহুব্রী, কি আমার ব্যতিহার বহুব্রী। প্রিয় ভাড়া, এটা হচ্ছে মনে রাখবা। এখন আমাকে একটু, হ্যাঁ, কোলাকুলি মানে মিলন, মানে একসাথে করা, চলে আসা। আমাকে ভাই প্রিয় ভাড়া একটু আমাকে বলতে হবে দ্রুত, একটু ছোট করে বলতে হবে। আজকে যে প্রশ্নগুলো তোমাকে দেখাইছি, কে কয়টা পারছো? জাস্ট সবাই একটু বলবো আমাকে, যে কোশ্চেনগুলো তোমাকে দেখাইছি কে কয়টা আগে থেকে জানতা বা কে কয়টা পারছো, এবং ক্লাসটা তুমি বুঝতে পারছো কিনা, যা ভাইয়া পড়াইলো, যেগুলো তোমাকে বুঝাই দিল, তুমি বুঝতে পারছো কিনা একটু ছোট করে কমেন্ট করে বলবা। প্রিয় ভাইরা, তুমি কয়টা পারছো জাস্ট একটু বলো, কয়টা তুমি পারছো, কয়টা পেরেছো। হ্যাঁ, কয়টা তুমি পেরেছো একটু বলো কমেন্টে, এবং তুমি ক্লাসটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, বুঝতে পারছো কিনা, বুঝতে পেরেছো কিনা, হ্যাঁ, একটু কমেন্ট করে আমাকে বলো। জাস্ট ছোট করে, একটু ছোট করে বলো, ভাইয়া আমি বুঝতে পারছি, আমি ম্যাক্সিমাম কোশ্চেন তোমার আগে জানা ছিল বা আমার জানার পর তুমি শিখছো, এটা একটু বলো আমাকে। আমার জানার পর তুমি শিখছো, একটু বলো। হ্যাঁ, আমাকে একটু বলো ভাইয়ারা। হ্যাঁ, এই যে একদম বলছে গুতাগুতি ভাইয়া, এই তো গুড, গুতাগুতি, এই যে গড়াগড়ি, হ্যাঁ, ঠালা কি লাঠালাঠি, পরে চুলাচুলি, চুলাচুলি চলে আসছে। হ্যাঁ, এই তো, হ্যাঁ, ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। যে আপনি বলতেছো, পারছে নাইমা বলছো 10টা পারছি ভাই, সব পারছি ভাইয়া। এই যে বলছে মাওয়া হাসান, মিতুন বড়ুয়া, মাহমুদা শ্রাবণী বলছো, বুঝতে পারছি ভাইয়া। জিশান আহমেদ বলছো ভাইয়া, হ্যাঁ বলছে আর কইলাম না ভাইয়া। এই যে হ্যাঁ, অনুশ্রা রায় বলছো ভাইয়া আমার 2টা ভুল হয়েছে। এই যে হ্যাঁ, নাজু বলছো ভাইয়া পারি আর না পারি, আপনাদের ক্লাস করে প্রতিদিন কিছু না কিছু শিখি আমি। এই তো হ্যাঁ, আদ্রিতা বলছে, তারপর হচ্ছে মাহিয়া রুহি বলছো, ওয়াজিহা মুবাশিরা বলছো, হ্যাঁ, আফসানা, তারপরে তাহমিনা সুলতানা কাশ্মীরা বলছো। ওকে, তাহলে আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয় নাই। তোমাদের যা ক্লাসগুলো দেখাইছি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে স্পেসিফিক একবারে আলহামদুলিল্লাহ বুঝাই দিয়েছি সুন্দর মতো। ভবিষ্যতে পরবর্তীতে সিউর যেগুলো আছে, হ্যাঁ, সিউর যেগুলো আছে এগুলো তোমাকে সুন্দর মতো আমি শিখাই দিব। আর পরবর্তী যে নেক্সট যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলোতে সুন্দর মতো দেখবা সিউর প্যাটার্ন। হ্যাঁ, আর 10টায়, রাত 10টায় কিন্তু তোমাদের ইংরেজি ক্লাস হবে, মানে ইংরেজি প্যাটার্ন, ইংলিশটা যেভাবে ক্লাস করা হবে, ইংলিশ কীভাবে পরীক্ষা প্রশ্নকে অ্যান্সার করতে হবে, এবং সিউতে ইংলিশ কীভাবে আসে, রাত 10টায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রাত 10টায় আবার একটা ক্লাস হবে। হ্যাঁ, সবাই চলে আসবো ভাইয়ারা, রাত ঠিক 10টায় ইংলিশ ক্লাস হবে, কেউ মিস দেবা না, ঠিক আছে? রাত 10টায় জাস্ট করো, তুমি করে বোঝো যে প্রশ্ন কীরকম আসে। আর ভাই আমাদের কোর্সে তোমাকে ভর্তি হইতে বলে নাই তো, আমি ভর্তি হইতে হবে না, তুমি যদি পারো একলা নিজে নিজে পড়ো, সমস্যা নাই। হ্যাঁ, বাট তুমি ক্লাস করে দেখো ভাইরা কেমন পড়ায়, কীভাবে তোমাকে পরীক্ষা অ্যান্সারগুলো করতে হবে, কীরকম পরীক্ষার প্রশ্নগুলো আসে, এগুলো তোমাকে শিখতে হবে এখন থেকে, তুমি এখান থেকে শিখতে হবে, ঠিক আছে ভাইরা? চলে আসিও, হ্যাঁ চলে আসিও ভাইয়া, ঠিক আছে? আজকে ক্লাসটা আমরা এখানে রাখতেছি, তোমাদের সাথে পরবর্তী আর একটা ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত কি করবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। রাত 10টায় আবার দেখাবো তোমাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।